প্রফেসর ইউনূস ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে। সময়টা আমরাই রিকোয়েস্ট করেছি, আমরাই পরে টাইম ফিক্সড হয়েছে, তো ওনারা কথা বলেছেন। উনি আমাকে এমনও বলেছিলেন যে, তুমি অন্য কোথাও যাওয়ার পথে কোনো একবার দিল্লি ঘুরে যেতে পারবে। আমি বলি, স্যার এটা ঠিক হবে না, একটা কিচেন ক্যাবিনেট হয়েছে, এটা আমি জানতাম না। এটাই মনে করে থাকেন, প্লিজ গেট সামবডি এলস, আমাকে সরে যেতে দেন। আমি প্রফেসর ইউনূসকে মিট করে বললাম যে, স্যার এই জিনিসটা আপনি এভাবে না করলেও পারতেন। সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে কোনো ভূমিকা আমাকে রাখতে হবে এটা আমি কখনো ভাবিনি। যখন আমাকে অফার দেওয়া হলো এবং আমি নিশ্চিত হলাম যে প্রফেসর ইউনূস দায়িত্বে থাকবেন, তখন আমি এগ্রি করেছি যে হ্যাঁ ঠিক আছে, আমি কাজ করতে পারি। 1.5 বছর আমি ছিলাম, তো সব অভিজ্ঞতা যে সুখকর অথবা আমার মন মতো হয়েছে তা না। তবে একটা আলাদা রকম একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে আমি গেছি। আমি চেষ্টা করেছি আমার পক্ষে যেটুকু করার, চেষ্টা করেছি সেটা করার, সম্ভব যেটুকু। সাফল্য ব্যর্থতা নিয়ে আমি খুব বেশি বিচলিত নই, কারণ আমি তো চেষ্টা করে এই অবস্থানে যাইনি। আসলে তো তখন এক ধরনের একটা পরিস্থিতি, আপনারা সবাই জানেন যে কিছুটা নর্মালসি ফিরিয়ে আনা, এটা শুধু আমি বা আরেকজন না, প্রফেসর ইউনূসের যে সরকার ছিল সেই সরকারের প্রাথমিক যে দায়িত্ব সেটা ছিল একটা নর্মালসি ফিরিয়ে আনার চেষ্টা করা। এবং আমি মনে করি যে আমার নিজেরও কাজ ছিল সেটাই, কারণ প্রত্যেক ক্ষেত্রেই তো একটা নর্মালসির প্রশ্ন আছে, যে দেশের ভেতরে দেশের বাইরে। তো সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করেছি প্রাথমিকভাবে, এবং আমিও আমার যেটুকু করা সম্ভব সেটা করেছি। স্পেসিফিক্যালি যে কোনো দিক নির্দেশনা ওরকম কিছু না, তবে একটা জিনিস আমি বলতে পারি যে ধরুন প্রফেসর ইউনূসও মনে করতেন যে ভারতের সাথে আমাদের একটা মোডাস ভিভেন্ডি প্রতিষ্ঠা করা প্রয়োজন, কারণ ভারত হচ্ছে বাস্তবতা, আমাদের 3 দিক ঘিরে আছে এবং বহুমাত্রিক সম্পর্ক আছে। এক ধরনের এই যে পরিবর্তন যেটা আসলো, শেখ হাসিনা চলে গেলেন এবং প্রফেসর ইউনূস দায়িত্ব নিলেন, সেটা কোনো ওয়ার্ম কোনো রেসপন্স তো ভারত থেকে আসেনি। এটা আপনারা সবাই জানেন, এটা অনর্থক এ নিয়ে কোনো প্রিটেন্ড করে লাভ নেই। বস্তুত এমনকি প্রফেসর ইউনূসকে যে ফর্মালি যেটা ওয়েলকাম করা হয় বা একটা মেসেজ পাঠানো, সেটাও অনেক দেরি হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে আসে, সঙ্গে সঙ্গে যেটা চীন থেকে আসছে বা অন্য দেশ থেকে এসছে। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আমাকে যে অভিনন্দন জানানো ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, সেটাও কিন্তু অনেক দেরিতে এসছে, আপনারা জানেন এটা। তো এটা খুব যে অপ্রত্যাশিত তা না, ছিল তা না, কারণ আমরা জানি যে পূর্ববর্তী সরকারের সাথে ভারতের সরকারের যে ঘনিষ্ঠতা ছিল, তার প্রেক্ষিতে তারা হয়তো খানিকটা, আমি জানি না তারা কি খানিকটা হতবাক হয়ে গিয়েছিল কিনা, বা এক্ষেত্রে তাদের কী করা উচিত সেটা নিয়েও দ্বন্দ্বে ছিল কিনা, সেটা ভারতীয়রা বলতে পারবেন। আমার মনে হয় যে তারা একটু দেখার পক্ষপাতে ছিলেন। নরেন্দ্র মোদীর সাথে যে প্রথম ফোন আলাপ প্রফেসর ইউনূসের, এটা কিন্তু আমাদের দিক থেকে নিতে হয়েছিল। প্রফেসর ইউনূস ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে। সময়টা আমরাই রিকোয়েস্ট করেছি, আমরাই পরে টাইম ফিক্সড হয়েছে, তো ওনারা কথা বলেছেন। একদম যদি প্রথম 2-3 মাস 4 মাস সময়ের কথা বলি, তখন পররাষ্ট্র নীতি এবং তার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমি অনেকটাই স্বাধীনতা ভোগ করেছি। অবশ্যই প্রতিটি ক্ষেত্রেই প্রফেসর ইউনূসের সম্মতি নিয়েই স্বাভাবিক নিয়মে সেটা করেছি আমি, কিন্তু আমি বলবো যে অনেকখানি এককভাবেই আমি অনেক কিছু করতে পেরেছি। যেমন আমি কয়েকটা জিনিস ওনার সাথে কথা বলেছি যে আমরা কি ঝট করে যাদের বিরুদ্ধে অভিযোগ আসতেছে বা অভিযোগ তৈরি হচ্ছে সবাইকে নিয়ে আসবো, নাকি আমরা গ্র্যাজুয়ালি এটা ট্রানজিশনটা করব। তো উনি কিন্তু আমি চেয়েছি যে একটা গ্র্যাজুয়াল ট্রানজিশন হোক, উনিও সেটাতে মোটামুটি সম্মতি দিয়েছেন। যেমন অভ্যন্তরীণ ব্যাপারে বা রাষ্ট্রদূত নিয়োগের ব্যাপারে আমার পরামর্শ উনি পুরোপুরি গ্রহণ করেছেন প্রথম দিকে, এবং অধিকাংশ রিপ্লেসমেন্ট কিন্তু তখনই হয়ে গেছে, ততদিনে হয়ে গেছে।
বিদেশে ডেলিগেশনে যাওয়ার প্রশ্ন এসেছে। উনি বলেছেন যে প্রিভেইলিং অভিমত হচ্ছে যে উনি বাইরে বেশি না যান। সেপ্টেম্বরে যে ইউএন জেনারেল অ্যাসেম্বলি আছে সেটাতে আমি মনে করি আপনার যাওয়া উচিত। যাওয়া উচিত এই জন্য যে আপনি একটা পরিচিত মুখ, এবং আপনার মুখ থেকে আপনি বিশ্ব নেতৃত্বের সামনে ইউএন জেনারেল অ্যাসেম্বলি যে ফরম্যাট আছে সেখানে আপনি আপনার অবস্থান, বাংলাদেশের অবস্থানটাকে ব্যাখ্যা করতে পারবেন। সেটা আমি করলে বা আরেকজন করলে সেটা সেই গুরুত্ব থাকবে না। তো উনি আমার পরামর্শ কিন্তু নিলেন, উনি এখানে গেলেন না, ওইটাতেও যাবেন না প্রথমে ভাবছিলেন, পরে গেলেন। ওনার এই 24-এর ইউএনজিএতে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আমি এখনও মনে করি। 25-এরটাতে তেমন গুরুত্ব নেই, কিন্তু উনি 25-এর ইউএনজিএতেও গেছেন, কিন্তু 24-এর ইউএনজিএতে যাওয়া তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এই স্টেজটা ছিল এক সময়। এখন সাবসিকুয়েন্টলি বিভিন্ন ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। দু একটা জিনিস যে সবসময় মানে উনি যেটা মতামত ব্যক্ত করেছেন সেটা যে আমি দ্বিমত করি নাই তাও না, কিন্তু যেমন উনি আমাকে বলেছিলেন ভারতের সাথে সম্পর্ক তো ওনার সরকারেরও একটা প্রায়োরিটি ছিল যদি ভালো সম্পর্ক করা যায়। অন্তত প্রথম দিকে আমরা চেষ্টা করেছি, পরে যখন দেখা গেল যে এটা একটা মানে আমাদের একটা একেবারেই ব্যর্থ প্রয়াস, তখন আমরাও একটু রিজিট হয়ে গেছি যে প্রয়োজন নেই। উনি আমাকে এমনও বলেছিলেন যে তুমি অন্য কোথাও যাওয়ার পথে কোনো একবার দিল্লি ঘুরে যেতে পারবে। আমি বলি স্যার এটা ঠিক হবে না, আমি এটা দ্বিমত পোষণ করেছি প্রথম দিকে, এক্সাক্ট মান্থ আমার মনে নেই, এরকমভাবে আর কি। তো আমি বলেছি স্যার আমি ভারতে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য যেতে পারি না আনলেস উনি আমাকে ইনভাইট করেন। আর সেটা যে খুব একটা ভালো পরিবেশ সৃষ্টি করবে এমন কোনো নিশ্চয়তা নেই, কারণ ভারত সরকারের মধ্যে এবং কিছু মানুষের মধ্যেও বাংলাদেশ বিরোধী মনোভাব আছে, আওয়ামী লীগপন্থী, আওয়ামী লীগের প্রতি প্রবল সমর্থন এরকম আছে। এটা যদি কাজে না লাগে অনর্থক একটা পরিবেশ সৃষ্টির জন্য ওখানে যাওয়ার কোনো মানে নেই। তো উনি আমার কথাটা আবার মেনে নিয়েছিলেন। এখন এমন হতে পারে যে আমার কম্পিটেন্স নিয়ে হয়তো প্রফেসর ইউনূস খুশি ছিলেন না, হতেই পারে। আমি তো আমার মতো করে কাজ করেছি, আমার অভিজ্ঞতা যেটুকু আমাকে বলে। এখন সেটা হয়তো ওনার বা ওনার সাথে যারা ঘনিষ্ঠ যারা ছিল তাদের হয়তো পছন্দ হয় না, এটা সম্ভব। প্রথম যেই প্রায় খুব তাড়াতাড়ি, এমনকি তখনও আমি যেটা বললাম যে প্রাথমিক পর্যায়ে সেটা শেষ হওয়ার আগেই কিন্তু হঠাৎ করে উনি স্পেশাল এনভয় নিয়োগ করলেন লুৎফি সিদ্দিকীকে। তার থেকে যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে উনি কিন্তু আমি কিন্তু এই নির্দেশ জারি হওয়ার পরে আমি জেনেছি, কিন্তু বিষয়টা তাকে যখন স্পেশাল এনভয় নিয়োগ করা হচ্ছে, আই উড এক্সপেক্ট যে এটা করার আগে উনি অন্তত আমার সাথে কথা বলবেন যে আমি এটা করতে যাচ্ছি। উনি সেটা করেননি। ইনফ্যাক্ট এরপরেও আমি ওনাকে ফোন করে বলেন স্যার আমি তো ওর সিভি দেখলাম, আমার তো মনে হয় হি উড হ্যাভ ফিট ইন মাচ বেটার ইন ওই আপনার প্রাইভেটাইজেশন কমিশন, যেটা মানে কি সেটার নামটা কি এখন তো পরিবর্তন হয়ে গেছে, যেটাতে ইয়াকে নিয়োগ দেওয়া হলো আর কি। হ্যাঁ, আশিককে যেখানে নিয়োগ দেওয়া হলো, আশিক ইজ ডুইং এ গুড জব। আমি কিন্তু অল এলং দেখেছি ফর দি এন্টায়ার পিরিয়ড আশিক খুব ভালো কাজ করে গেছে, কিন্তু আমি তো তখন কিছু জানি না। আমি বললাম স্যার স্যার সিভি দেখলাম, আমি তো মনে হয় আপনি তাকে ওখানে নিয়োগ করলে পারতেন। উনি বললেন যে না, ওখানে তো আরেকজনকে দিয়ে দিছি অলরেডি, দ্যাটস ইট। তো এটা ছিল এক ধরনের ছোটোখাটো একটা ধাক্কা আমার জন্য, কারণ এমন না যে উনি এটা করতে পারেন, অবশ্যই করতে পারেন, কিন্তু আমি জানলামই না পররাষ্ট্রমন্ত্রী, এটা আমার কাছে একটু অবাক লেগেছে। আমি খুব বেশি ডিটেলসে এক্ষেত্রে যাব না, তবে একবার দেখা গেল যে ইন্টারেস্টিং হলো যে আমি আই ওয়াজ সর্ট অফ নাইভ। আমি জানতাম না যে ইতিমধ্যে একটা তৈরি হয়েছে, একটা কিচেন ক্যাবিনেট হয়েছে, এটা আমি জানতাম না। জানলাম হলো যে একটা বিষয়ে আমাকে লাঞ্চে যোগ দিতে বলা হলো। বিষয়টা আমি ডিটেলসে যাব না। তো সেখানে আমি একটু হস্টেলিটির সম্মুখীন হয়েছিলাম। আমি এটা বলতে পারি এই জন্য যে তো ক্যাবিনেট মিটিং না, ক্যাবিনেট মিটিংয়ে কী হয়েছিল আমি বলবো না, কারণ এটা আমি প্রমিস বাউন্ড, মানে যে এটা
ডাইভার্স না করা বাইরে। কিন্তু এটা তো একটা গ্রুপের মিটিং, সেখানে আমাকে ডেকেছিল। আমি দেখলাম যে সেখানে আমি বেশ অসন্তোষের সম্মুখীন হলাম। সমালোচনা করার জন্যই আমাকে ডাকা হয়েছে। না, বিষয়টা হলো যে এটা ওই আসিফ নজরুলের যেই ঘটনা ঘটেছিল জেনেভাতে, ওইটা নিয়ে ঘটনাটা ঘটেছিল। তো ওটা আমি কেন ঘটেছিল তার চেয়ে বড় কথা, যেটা অপ্রত্যাশিত ছিল এরকম ঘটনাটাই ঘটবে, এবং ওখানে একজন অফিসার এবং একজন স্টাফ তো হাজির ছিল, তারা চুপ করেছিল। ওখানে আমি বললাম যে আমি বুঝতে পারছি যে আমি যেভাবে কাজ করছি সেটা হয়তো আপনাদের পছন্দ হচ্ছে না, এবং আপনাদের এটা মনে হতে পারে যে যেহেতু আমি 33 বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে অন্যায়ভাবে ডিফেন্ড করতেছি। আপনারা যদি এটাই মনে করে থাকেন, প্লিজ গেট সামবডি এলস, আমাকে সরে যেতে দেন। সেপ্টেম্বর 2025 ইউএনজি এর সময়কারী একটা ইনসিডেন্টের কারণে আমি একেবারে তখন ওই ইনক্লুডিং আমাদের যে বিভিন্ন দলের যে প্রতিনিধিরা ছিলেন তাদের সামনে, এবং যে ওই ক্ষমতাশালী যে গ্রুপের যে 3-4 জন ছিলেন, বলেছে যে আমরা আগামী 5 দিন তো এখানে আছি, আমরা কাজ শেষ করে আমি ঢাকায় ফিরে যাই, এবং ঢাকায় ফিরে গিয়ে আমি এখানে যা কিছু ঘটেছে তার দায়িত্ব নিয়ে পদত্যাগ করি, তাহলে আপনাদের কারো উপর আর কোনো দায় আসবে না। এটা আমি তাদেরকে বলেছি। ন্যাচারালি মির্জা ফখরুল সহ সবাই এটার বিরোধিতা করেছেন, এবং তখন আমি ডক্টর খলিলের সাথেও আলাদাভাবে বসেছি। আলাদাভাবে বসে থাকে আমি এটাও সাজেস্ট করেছি যে আপনারা তো সুফিয়রকে স্টেট মিনিস্টার বানাতে চেয়েছিলেন, আমি সেটা রাজি হইনি। লেটস গো ব্যাক টু ঢাকা, ব্রিং হিম ইন, তাকে স্টেট মিনিস্টার হিসেবে দায়িত্ব দিয়ে দেন এবং আমাকে ছেড়ে দেন। হঠাৎ করে আমার একজন কলিগ নিউ ইয়র্কে আমাকে একটা মেসেজ পাঠালেন, যে ফোনে পাঠিয়ে আমাকে ফোন করলেন, তুমি এটা একটু দেখে দাও, আমাকে দেখে দিতে বলতেছেন। আমি পরে বললাম যে এই সিদ্ধান্ত নেওয়ার আগে বা পরে আমাকে তো বলা হয়নি কিছু। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় তো দি বেসিক কার্টসি ডিমান্ড দ্যাট আই শুড হ্যাভ বিন কনসাল্টেড। কাজে আমি এই ব্যাপারে কোনো মতামত দেবো না, যিনি সিদ্ধান্ত নিচ্ছেন তাকে মতামত দিতে বলেন। সেখানে যে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ উইথড্র করছে, কথা ছিল ইউএন জেনারেল অ্যাসেম্বলি শেষ করে প্রফেসর ইউনূস যেদিন চলে আসবেন তারপর দিন আমরা ওখানে কিন্তু অ্যারেঞ্জও করা হয়েছিল, আমরা একটা মিটিং করব, সেখানে ফর্মালি আমাদের ক্যাম্পেইন লঞ্চ করব। কিছু ক্যাম্পেইন ম্যাটেরিয়ালস, একটা ছোট্ট জুট ব্যাগ, এগুলি নিয়ে যাওয়া হয়েছিল। এই যখন হলো তখন তো ওটা কোনো প্রশ্ন নাই, যেটা বাদ দিয়ে আমি টিকিট চেঞ্জ করে প্রফেসর ইউনূসের সাথে ফেরত চলে আসছি। এবং তারপরে তারপরে দ্বিতীয়বার আমি প্রফেসর ইউনূসকে মিট করে বললাম যে স্যার, এই জিনিসটা আপনি এইভাবে না করলেও পারতেন। ঢাকায় ফিরে এটা আমাকে বলতেন যে আমরা উইথড্র করতে চাই, আমি এটা হ্যান্ডেল করতাম, আপনার যেটা ইচ্ছা হবে সেটাই তোমরা করবো, এভাবে এটা না করলেও পারতেন। উনি কিন্তু কিছু বলেননি আর। এবং তখন আমি তাকে বলছি, স্যার এটা হলো তারপরের বার, এটা হলো যে আমি দায়িত্ব নিতে রাজি হয়েছি শুধুমাত্র আপনি দায়িত্বে থাকবেন বলে। আপনি যদি মনে করেন যে আমি সরে গেলে আপনার সুবিধা হবে, ইউ ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেন, ইউ জাস্ট হ্যাভ টু টেল মি। আমি তো তাদের কোনো মিটিং অ্যাটেন্ড করিনি, কাজে আমি বলতে পারবো না তারা কী করতেন। তারা সক্রিয় ছিলেন, তারা নিয়মিত বসতেন, সপ্তাহে একদিন বসতেন, এটুকু আমি জেনেছি। 5-6 জন। এখন কেন হচ্ছে না এটা তো আমি বলতে পারবো না, এটা আপনি পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেন, হয়তো ভালো বলতে পারবেন। আমি মনে করি সেটা সম্ভব হয়েছে মোটামুটি। তবে আমি আরও একটি কথা বলি, সেটা হলো যে বরং প্রথম 6 মাসে যেরকম কিছু ইন্ডিকেশন দেখা যাচ্ছিল যে মুভমেন্ট হবে, সেটা কিন্তু ধরুন শেষ 6 মাসে গিয়ে এক ধরনের কিন্তু আবার স্থবির অবস্থা সৃষ্টি হয়েছে। এটা একটা কারণ খুব স্পষ্ট, কারণ যখন দেখা গেছে যে ইলেকশন একটা হতে যাচ্ছে, তখন কিন্তু
একেবারে ওই আমাদের সরকারের বন্ধুভাবাপন্ন যারা ছিল, চীন খুবই বন্ধুভাবাপন্ন ছিল, তারাও কিন্তু এক ধরনের স্লো যাওয়া শুরু করেছে যে পরিবর্তন যেহেতু আসবেই সামনে, পরিবর্তন আসুক তারপরে যেমন এমনকি চীনের সাথেও কিছু কিছু বিষয়ে অগ্রগতি হচ্ছিল, আমরা আশা করতেছিলাম যে কিছু কিছু ব্রেক থ্রু হবে, সেটা কিন্তু হঠাৎ করে আবার থেমে গেল, স্লো হয়ে গেল। বাণিজ্য চুক্তির ব্যাপারে আমি শুধু একটা লাইন বলবো, সেটা হলো যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে নির্বাচিত সরকারের উপর আমরা ছেড়ে দিতে পারতাম। 3 দিন আগে এটা না করে ছেড়ে দিতে পারতাম, সেটাই যথাযথ হবে বলে আমার মনে হয়। এছাড়া এ নিয়ে আমি আর কোনো কমেন্ট করবো না। দুটো কিন্তু ঠিক একরকম না, দুটো ঠিক একরকম না। ইফ অপরচুনিটি অ্যারাইজ, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু সেরকম না, একেবারেই লাস্ট মুহূর্তে কোনো রকম তড়িঘড়ি করে একটা করা হয়েছে। এটা আরও 7 দিন নেগোসিয়েশন হতে পারতো সহজেই। জাপানের ক্ষেত্রে একটু অগ্রগতি বেশি ছিল, এটা একটা কারণ হতে পারে। তবে হ্যাঁ, এটাও হতে পারে যে আরও পরে করতে পারতাম। তবে জাপানের সাথে যেটা হয়েছে সেটা নিয়ে তো তেমন কন্ট্রোভার্সিও অনেক কম। এটা আমি কোনো দোষারোপের দিকে না গিয়ে এটুকু বলতে পারি যে আসলে সেপ্টেম্বর 25 বা তার কিছু আগে থেকে আসলে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অনেক কিছুই দায়িত্ব নিচ্ছিলেন। একদিক দিয়ে সেটা ভালোই হয়েছে, কারণ উনি তো এখন পররাষ্ট্রমন্ত্রী, কাজেই আমি জানি না এটা তাদের জানা ছিল কিনা তখনই। অনেক কিছুর ব্যাপারে দায়িত্ব উনি নিচ্ছিলেন। একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ওনাকে কিন্তু প্রথমে নিয়োগের সিদ্ধান্তটা ছিল রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, কিন্তু যেই সিদ্ধান্তটা যখন নেওয়া হয় তখন কিন্তু সাথে অন্যান্য অগ্রাধিকারমূলক বিষয়ও অ্যাড করা হয়, যেটা খুব ওপেন একটা এন্ডেড। এটা অটোমেটিক্যালি মিন করে যে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কাজ উনিও দেখবেন। তো সেই হিসাবে উনি অনেক কিছু দেখছিলেন। অনেক ক্ষেত্রেই আমার সাথে কোঅর্ডিনেশনও ছিল, কিছু কিছু ক্ষেত্রে ছিলও না, যেটা অস্বীকার করার কিছু নেই। তো এই শেষ পর্যায়ে এসে আসলে অনেকটাই কিছু কিছু দেশের সাথে সম্পর্ক অনেকটাই ওনার এখতিয়ারভুক্ত হয়ে গেছে।